আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রম আমরা মহান আল্লাহ তাআলার সব প্রশংসা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করে আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রম আজকের এই ক্লাসের শুভ সূচনা করছি। প্রথমেই আমরা মহাগ্রন্থ মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই কার্যক্রম শুরু হচ্ছে। এ পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার জনাব আবু হানিফ স্যারকে কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, মঠবাড়িয়া থেকে আবু হানিফ স্যার, আপনার সুললিত কণ্ঠে পবিত্র কালামে হাকিম থেকে অর্থসহ তেলাওয়াতের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. এরশাদ হচ্ছে, যারা দোজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে।
এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এজন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অদৃশ্য ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহিম। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বাদশাহ, অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি, নিরাপত্তা দানকারী, হেফাজতকারী, সবার উপর বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়েই বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরিক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে। সেই পরম সত্তা তো আল্লাহই, যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী। উত্তম নামসমূহ তারই। আসমান ও জমিনের সবকিছু তার তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনছিলাম। অর্থ সহ তেলাওয়াত করার জন্য আবু হানিফ স্যারকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। আমরা আমাদের মেহমানও আজকে আমাদের মামুন খান স্যার ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় সেঙ্গুনেরিয়া কানাডেন্সিস। এ বিষয়ে স্যার আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তাই আমি, স্যার যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচক মামুন খান স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 তা জি, প্রস্তুত তাহলে আমরা শুরু করতে পারি না? জি, আপনার আলোচনা শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, আজকের ওকে, আলোচনা। ধন্যবাদ আপনাকে এবং সকলকেই ধন্যবাদ। আমরা স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। জি, আচ্ছা, শোনা যাচ্ছে তাহলে না? জি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা আজকে এই সুন্দর ফুলের যে যে গাছের ফুল, সেই গাছের মূল থেকে আমাদের মূলত ওষুধটা তৈরি, কিন্তু এর ফুলটা হচ্ছে এরকম, খুবই সুন্দর। সেঙ্গানেরিয়া ক্যানাডেন্সিস, চমৎকার একটা ফুলের গাছ। এটা রুট অফ সেঙ্গানেরিয়া ক্যানাডেন্সিস, মানে ব্লাড রুট এটাকে বলা হয়। রক্তমূল যদি বাংলায় করি, তাহলে এর ই থেকে বোঝা যাচ্ছে যে এটার বেশ ভালো কাজ আছে। আর সাধারণত অন্যান্য প্যাথিতেও এটার ইউজ আছে, যেমন মাউথ ওয়াশ হিসাবে এটাকে ইউজ করা যেতে পারে। টুথপেস্টের চেয়ে এটা বেটার। মাউথ ওয়াশ ইজ মোর এফেক্টিভ দেন টুথপেস্ট। হ্যাঁ, এটার যে স্যাঙ্গুনেরিয়া ক্যানের যে আপনার এখান থেকে যে মাউথ ওয়াশটা তৈরি হয়, তারপরে জিঞ্জিভাইটিস প্রিভেনশন, এগুলা, তারপরে যে প্লাক, আমাদের যে দাঁতের মধ্যে যে প্লাক হয়, হ্যাঁ, এগুলার ইফেক্ট গুলার করার জন্য, মানে প্লাক গুলা কিউর করার জন্য এই স্যাঙ্গুনেরিয়া ক্যানের ইউজ আছে। ঠিক আছে, তবে এটা মানে এটা অন্য প্যাথিতেও এভাবে বিভিন্ন এইভাবে ইউজ করা হয়। তো আমরা যে আমাদের হোমিওপ্যাথিতে এই সেকেন্ডারি ক্যানাডেন্সিস সম্পর্কে, যেটা ব্লাড রুট, তো এই সম্পর্কে যে আলোচনা আসছে আমরা একটু চেষ্টা করব। আপনাদের সবারই জানা আছেন এবং আপনারা চেম্বারে এই ওষুধটা কম বেশি সবাই ইউজ করেই থাকেন। এই সম্পর্কে বলা হচ্ছে is a right sided remedy pre-eminently and affects chiefly the mucous membranes especially of the respiratory tract। মানে এই রেমেডিটা সাধারণত ডান সাইডের একটা রেমেডি এবং খুব মানে ইফেক্টিভলি ইউজ করা হয় মিউকাস মেমব্রেন, স্পেশালি যে আমাদের রেসপিরেটরি
ট্রাক্টে যে মিউকাস মেমব্রেন আছে সেখানে এটার কাজটা বেশি। ইট হ্যাজ মার্কড ভাসোমোটর ডিস্টারবেন্সেস। মানে রক্তবাহক যে মানে আমাদের যে নালিকাগুলা, ঠিক আছে, এখানে যে আপনার মানে স্নায়ুগুলা রয়েছে, হ্যাঁ, এই স্নায়ুগুলার মধ্যে এর ভালো একটা কাজ আছে। এখানে যদি কোনো ডিস্টারবেন্স হয়, যেহেতু এটার নামের মধ্যেও এটা আসতেছে যে ব্লাড রুট, হ্যাঁ, সেইখানেও আমাদের এই ইসের স্যাঙ্গুইনারিয়া ক্যানের ভালো কাজ আছে। as seen in the circumscribed redness of the cheeks, যার কারণে মানে এই ধরনের ডিস্টারবেন্স যখন হয় ভাসোমোটর সিস্টেমে, তখন আমরা সাধারণত দেখব যে এই ইসে গালের চারিদিকে লালচে লালচে টাইপের হয়ে গেছে, দাগ বা এরকম একটা ইরাপশন টাইপের এরকম হয়ে যায়। হ্যাঁ, ফ্লাশেস অফ হিট, গরম হয়ে যায়। ডিটারমিনেশন অফ ব্লাড টু হেড অ্যান্ড চেস্ট, ডিস্টেনশন অফ টেম্পোরাল ভেইনস, টেম্পোরাল ভেইন গুলো ফুলে যায়। হ্যাঁ, বার্নিং ইন পালস অ্যান্ড সোলস, and has been found very applicable to climacteric disorders. তাহলে আমরা কি বললাম যে এখানে এই স্যাঙ্গুইনারিয়া ক্যানের রোগীদের দেখা যায় যে হাতের তালু পায়ের তালু একেবারে মানে হয়, জ্বালা পোড়া থাকতে পারে, টেম্পোরাল ভেইনটা দেখা যাবে একদম হয়ে গেছে, ভালোভাবে দেখা যায়। সাধারণত এমনি কিন্তু টেম্পোরাল ভেইনটা দেখা যায় না, হ্যাঁ, এটা ইসের ভেতরেই থাকে। তো যখন এখানে ডিস্টারবেন্স তৈরি হয় তখন দেখা যায় যে এটা একবারে ফুলে ওঠে, এটা বাইরে থেকে সহজেই বোঝা যায়। আর বলা হয়েছে যে মানে যখন মানে বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর সময়ও এই স্যাঙ্গুইনারিয়া ক্যানের ভালো একটা কাজ আছে। বার্নিং সেন্সেশন লাইক ফ্রম হট ওয়াটার, মানে এরকম একটা জ্বালা পোড়া তৈরি হয় যেখানে মনে হয় যেন গরম পানি দিলে যেরকম জ্বালা পোড়া সেরকম থাকে। ইনফ্লুয়েঞ্জাল কপস, থায়াসিস মানে যেটাকে আমরা বলি যক্ষা, হ্যাঁ, তারপরে সাডেন স্টুপিং অফ ক্যাটারেক্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ফলোড বাই ডায়রিয়া। এবং এই স্যাঙ্গুইনারিয়া ক্যানে দেখেন মানে মজার একটা ব্যাপার হচ্ছে যে সাডেন স্টুপিং অফ ক্যাটারেক্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ফলোড বাই ডায়রিয়া, মানে ডায়রিয়া হইছে আমাদের, দেখা গেছে যে মানে মানে শ্বাসতন্ত্রের যে জটিলতাগুলো দেখা গেল সেখানে হয়তো কোনো একটা ইনফেকশন হলো, মিউকাস মেমব্রেনে কোনো একটা ঝামেলা সৃষ্টি হলো, সর্দি লেগে গেল, বেশ শ্বাসকষ্টের মতো যদি তৈরি হয়, তখন দেখা গেল যে এইগুলা যে কোনো কিছুই তৈরি হোক না কেন, ডায়রিয়া হলো এবং এগুলো উপশম হলো। তাহলে ডায়রিয়াতে উপশম, হ্যাঁ, যে কোনো তার স্যাঙ্গুইনারিয়া ক্যানের যে কোনো ইগুলাই সমস্যাগুলো, বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেমগুলো আমরা দেখবো যে ডায়রিয়াতে তার উপশম হয়। সাধারণত যে ডায়রিয়া সাথে রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে ওরকম বেশি সম্পর্ক আমরা দেখি না। সম্পর্ক দেখা যায় যে ডাইজেস্টিভ সিস্টেমে যে ডিসঅর্ডার গুলো এগুলোর সাথে আমরা ডায়রিয়ার সাথে একটা মিল বেশি পাবো, তাই না? তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম, কিন্তু ডায়রিয়া হলে সেখানে তার এমেলারেশন আছে। আচ্ছা, বার্নিং ইন ভেরিয়াস পার্টস ইজ ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন অঙ্গে জ্বালা পোড়া থাকতে পারে। তো এখানে কিন্তু স্যাঙ্গুইনারিয়া ক্যানের মূল কথাগুলো কিন্তু চলে আসছে, তাই না? স্যার শুনতে পাচ্ছেন তো আমাকে? আমার এখানে কিন্তু নেট মাঝে মধ্যে ডিস্টার্ব করে, জি একটু কাইন্ডলি আলহামদুলিল্লাহ স্যার। তাহলে জানাবেন। হয়ে যাচ্ছে শুনতে স্যার, পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, যদি না একটু জানাবেন। তাহলে স্যাঙ্গুইনারিয়া ক্যানের আমরা যদি নোজ দেখি, আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হয়তো পলিপাসটা যখন বড় হয়ে যাচ্ছে তখন এই অবস্থা, কিন্তু একটা বিষয় হচ্ছে যখন পলিপাসটা প্রাইমারিলি শুরু হয় তখন কিন্তু পলিপাসটা দেখা যায় না বাইরে থেকে, না? আমরা কিন্তু মানে আমার মতো যে যে ডাক্তার গুলো আছেন, যারা একটু কম জানি আমরা, তারা কিন্তু ওই নাক এভাবে করে যদি দেখি সামনে কোনো ফুলাটোলা বলে দিচ্ছি যে পলিপাস, হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে এটা একটু খেয়াল রাখতে হবে
সেটা হচ্ছে যে পলিপাস্ট যে অনেক যেটা প্রথম অবস্থায় যখন শুরু হয় এটা ভেতর দিকে, তখন কিন্তু বাইরে থেকে এটা দেখার উপায় নাই, তখন আমরা সাধারণত পিএনএস করলে বুঝবো। হ্যাঁ, যদি আমরা প্যারানাজাল সেপ্টামের একটা এক্সরে করি, দেন আমরা বুঝতে পারবো যে এখানে পলিপস তৈরি হয়েছে, পলিপাস যেটাকে আমরা বলি সেটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা সাধারণত যারা একটু কম জানি তারা কিন্তু সাধারণত এইভাবে ওই বাইরে থেকে অনেক সময় কিন্তু ঠান্ডা লেগে মিউকাস মেমব্রেন ফুলে গিয়েও এরকম দেখা যেতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নেজাল সেপ্টামের পাশে যে মিউকাস মেমব্রেন গুলো থাকে অথবা নাকের এই পাশে যে মিউকাস মেমব্রেন গুলো থাকে, ঠান্ডা লাগলে বা যে কোনো কারণে এগুলো ফুলে যেতে পারে, তখনও নাক বন্ধ হয়ে যেতে পারে, তখনও এরকম সর্দি ছুটতে পারে, তখনও এরকম দেখা যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পলিপাস নাও হতে পারে। তাহলে আমরা যদি পলিপাস নিশ্চিত হতে চাই বা পলিপ হয়েছে কিনা সেটা নিশ্চিত হতে চাই, সেক্ষেত্রে বেশি ভালো হয় যদি আমরা একটা পিএনএস করে নিই। হ্যাঁ, পিএনএস এক্সরেটা করলে আমরা কনফার্ম হতে পারবো। হ্যাঁ, আর যখন নাকি একেবারে বড় টড় হয়ে যাচ্ছে, পলিপাস বড় হয়ে নাকটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা বাইরে থেকে অনেক সময় দেখে চিনতে পারবো যে হ্যাঁ এটা পলিপস। আচ্ছা, তাহলে এখানে হে ফিভার হয়, উজিনা হয়, মানে নাক দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়া, এই জিনিসগুলো হতে পারে। তারপরে এখানে ক্রনিক ডিজিজ, আচ্ছা, ওজিনার কথাটা এখানে একটু বলা হয়েছে যে প্যাথোলজি যেটা the chronic inflammation of the nasal mucous membrane, chronic disease of the nose characteristics by a foul smelling nasal discharge and atrophy of nasal structures with profuse offensive yellowish discharge। হ্যাঁ, এখানে আমরা দেখবো যে ডিসচার্জ গুলো একদম হলদে টাইপের হবে এবং খুব বেশি। হ্যাঁ, এবং ইসের আমরা বলছি যে ওখানে যে নেজাল যে স্ট্রাকচার আছে সেখানে অ্যাট্রোফি দেখা যাবে। হ্যাঁ, অ্যাট্রোফি মানে হচ্ছে কি কমে যাওয়া, না? হাইপারট্রফি হচ্ছে যেখানে বেড়ে যাচ্ছে, আর অ্যাট্রোফি হলে সেখানে ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা সেখানে দেখতে পাবো। এবং অফেন্সিভ ইউলিস ডিসচার্জ, এবং যে ডিসচার্জ গুলো হবে সেটা হবে দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, এবং হলদে টাইপের। তারপর নেজাল পলিপি থাকতে পারে, যেটা আমরা বলছি এই যে আমরা যে চিত্রে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা তৈরি হতে পারে, এটা পলিপি বলতে পারি আমরা। হ্যাঁ, তারপর কোরাইজা ফলোড বাই ডায়রিয়া, ওই আমরা আগে বলছি যে কোরাইজা ডায়রিয়া হলে উপশম হতে পারে। হ্যাঁ, ক্রনিক রাইনাইটিস, হ্যাঁ, ক্রনিক তার মানে সর্দি ঝরা এই টাইপের সমস্যাগুলো তার থাকতে পারে। মেমব্রেনটা ড্রাই অ্যান্ড কনজেস্টেড, এবং মেমব্রেনটা ড্রাই হয়ে যাবে এবং দেখা যাবে কনজেস্টেড হয়ে যাবে। এই আমরা ওই যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এই নাকের ভেতরে এরকম টাইপের একটা পলিপিও আমরা দেখতে পারি। হ্যাঁ, ই দিয়ে লাইট দিয়ে আমরা এগুলা দেখতে পারি যে এরকম সাধারণত ডান কানে, এই ডান নাকে সরি, আমরা দেখবো যে স্যাঙ্গুইনেরিয়া ক্যানের কি হচ্ছে ডান দিকে। হ্যাঁ, আবার স্যাঙ্গুইনেরিয়া নিট যেটা, হ্যাঁ, স্যাঙ্গুইনেরিয়া নাইটের ক্ষেত্রে কিন্তু আমরা আবার দেখবো যে পলিপি পাবো, কিন্তু সেটা আমরা দেখবো বাম দিকে, না? ঠিক আছে, তাহলে রেসপিরেটরি সিস্টেমে যদি স্যাঙ্গুইনারি ক্যানের কথা বলি, তাহলে ইডিমা অফ ল্যারিংস এর মধ্যে ইডিমা হতে পারে। ইডিমা মানে কি, সেখানে জল পানি জমে যেতে পারে, এরকম একটা অবস্থা। ট্রাকিয়াটা সোর হয়ে যেতে পারে। হিট এন্ড টেনশন বিহাইন্ড দা স্টার্নামের পিছনে মানে একটা তাপ অনুভব হতে পারে, অ্যাফোনিয়া হতে পারে, স্বর ভেঙে যেতে পারে। হ্যাঁ, কফ অফ গ্যাস্ট্রিক অরিজিন রিলিভড বাই ইরেকটেশন, এবং মানে ই হলে ঢেকুর দিলে তার দেখা যায় যে যে কাশিটা তৈরি হয় সেটার একটু উপশম পায়। কফ উইথ বার্নিং পেইন ইন চেস্ট, এবং ইসের বুকের মধ্যে জ্বালাকর একটা ব্যথা তার মধ্যে হয়। ওটস রাইট সাইড, তারপর স্পুটাম টাফ রাস্ট কালার্ড অফেন্সিভ অলমোস্ট ইম্পসিবল টু রেইজ, মানে থুতু বের করা বা কফ বের করা খুব কষ্টকর হয়, এবং এটা খুব দুর্গন্ধযুক্ত। আমাদের স্যাঙ্গুইনিয়া ক্যানের ক্ষেত্রে আমরা এটা দেখবো। স্পাজমেটিক কফ আফটার ইনফ্লুয়েঞ্জা এন্ড আফটার হুপিং কফ। হ্যাঁ, হুপিং কফ, ইনফ্লুয়েঞ্জা এগুলোর পরে মানে একেবারে স্পাজমেটিক একটা কফ তৈরি হয়। কফ রিটার্নস উইথ এভরি ফ্রেশ কোল্ড। হ্যাঁ, প্রত্যেকবার ঠান্ডা লাগার পরেই তার দেখা যায় যে এটা কফ আবার তৈরি হয়। টিকলিং বিহাইন্ড স্টার্নাম কজেস এ কনস্ট্যান্ট হকিং কফ। হ্যাঁ, ওটস এট নাইট অন লাইং ডাউন, মানে যখনই রাত্রেবেলা শুইতে যায় তখন মাস্ট সিট আপ ইন বেড, মানে
রাত্রেবেলা শুইতে গেলেই তার মধ্যে কাশি শুরু হয়ে যায় এবং তাকে অবশ্যই উঠে বসতে হয়। বার্নিং সোরনেস ইন রাইট চেস্ট থ্রো টু রাইট শোল্ডার, এবং দেখা যায় যে তার যে রাইট চেস্টে যে পেনটা হয় এবং এটা একেবারে কাঁধ পর্যন্ত, শোল্ডার পর্যন্ত এই পেনটা হয়। সিভিয়ার সিভিয়ার সোরনেস আন্ডার রাইট নিপল, রাইট নিপলের নিচে সিভিয়ার একটা সোরনেস আমরা দেখতে পাবো, যেখানে ক্ষত টাইপের ব্যথা এগুলা দেখবো। হেমোপ্টাইসিস হয়, হ্যাঁ, মানে যেটা কাশির সাথে যেটা রক্ত যায়, আমরা বলছি যে থায়াসিসের কথা বলছি, হ্যাঁ, এখানে এইরকম লক্ষণগুলো এখানে আসতে পারে। তারপরে কি হতে পারে যে হেমোপ্টাইসিস আবার কি জন্য হতে পারে, ফ্রম সাপ্রেসড মিনসেস, মিন্স সাপ্রেস হয়ে এরকম হতে পারে, হেমোপ্টাইসিস হতে পারে। তারপর সিভিয়ার ডিসপোনিয়া অ্যান্ড কন্ট্রিকশন অফ চেস্ট, মানে খুব বেশি শ্বাসকষ্ট তৈরি হয়। অফেন্সিভ ব্রেথ অ্যান্ড পিউরিলেন্ট এক্সপেক্টোরেশন, মানে এক্সপেক্টোরেশন বা মানে যাই বের হয়, আমরা তো আগে বলছি যে এটা দুর্গন্ধযুক্ত হয় এবং শ্বাস প্রশ্বাসও তার দুর্গন্ধ ছড়ায়। বার্নিং চেস্ট এজ অফ হট স্টিম ফ্রম চেস্ট টু অ্যাবডোমেন, মানে এরকম ভাবে বুক তার জ্বালা পোড়া করে, যেমন মনে হয় যেন গরম বাষ্প তার বুক থেকে অ্যাবডোমেনের মধ্যে যাচ্ছে। তারপর ফাইব্রয়েড হতে পারে, যেটা এটা ফাইব্রয়েড বলতে আচ্ছা, এইখানে যে এটা বলা হয়েছে যে বিনাইন টিউমার অফ দ্য মাস্কুলার অ্যান্ড ফাইব্রাস টিস্যু পিকালি ডেভেলপিং ইন দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস, এটা ফাইব্রয়েড যে শুধু এই ইউটেরাস হবে তা না, এখানে মানে একটা সংজ্ঞা এখানে বলা হয়েছে যে একটা বিনাইন টিউমারকে আমরা ফাইব্রয়েড বলতে পারি, যেটা মাস্কুলার অ্যান্ড ফাইব্রাস টিস্যুর মধ্যে এটা টিউমার টাইপের হয়, বিশেষ করে এটা ইউটেরাসের ওয়ালে বেশি হয়। তো এরকম ফাইব্রয়েড এখানে তৈরি হতে পারে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যেও এরকম তৈরি হতে পারে। তারপর থাইসিসের কথা আমরা বলছি, নিউমোনিয়া, বেটার লাইং অন ব্যাক, অ্যাজমা উইথ স্টোমাক ডিসঅর্ডারস, অ্যাজমা সাথে ওই যে স্টোমাক ডিসঅর্ডার থাকবে। তারপর ভালভুলার ডিজিজ উইথ হিউজ লাং ডেভেলপমেন্ট, ফসফেটস ইন ইউরিন অ্যান্ড লস অফ ফ্লেশ, ইউরিনের মধ্যে আমরা দেখবো যে সেখানে ফসফেট পাওয়া যাবে, ইউরিন আরই যদি আমরা করি। তারপর সাডেন স্টপেজ অফ ক্যাটারাক্ট অফ এয়ার প্যাসেজ ব্রিংস অন ডায়রিয়া। আচ্ছা, আমরা এটা আগে বলছি যে আচ্ছা ইয়ার্স এর কথা যদি আমরা বলি যে কানের ক্ষেত্রে দেখা যাবে যে বার্নিং ইন ইয়ার্স, এয়ারএক উইথ হেডেক, হামিং অ্যান্ড রোয়ারিং, এই কানের মধ্যে দেখা যাবে যে গুনগুন শব্দ শোনা যায় এবং কানের ব্যথার সাথে মাথা ব্যথাও থাকবে। আবার কানের মধ্যে একটা জ্বালা পোড়া হয়। আমরা ওই যে টেম্পোরাল ভেইনের কথা আগে প্রথম দিকে বলছিলাম যে টেম্পোরাল ভেইনটা ফুলে যায়, সেটা বুঝবো কিভাবে, আমরা এখানে যে চিত্রটা দেখতেছি, দেখেন এখানে টেম্পোরাল সুপারফিশিয়াল যে টেম্পোরাল ভেইন এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই টেম্পোরাল ভেইনটা তখন দেখা যাবে যে এই যে আমরা কানের জাস্ট এই সাইড দিয়ে আমরা যেই টেম্পোরাল তো আমরা চিনি, তো এই টেম্পোরাল ভেইনটা দেখবো আমরা যে ফুলে ফুলে আছে স্যাঙ্গুইনারি কানের ক্ষেত্রে। আচ্ছা, হেডের ক্ষেত্রে যদি আমরা বলি ওর্স রাইট সাইড, এটা রাইট সাইড, এটা একটা নির্দেশক রেমেডি। তারপর সেক হতে পারে পিরিয়ডিক্যাল সিক হেডেক, পেন বিগিনস ইন অক্সিপুট, হ্যাঁ, অক্সিপুটে পেনটা শুরু হয়। তারপরে স্প্রেডস আপওয়ার্ডস, এবং এটা উপরের দিকে যায় এন্ড বেটার এন্ড সেটেল ওভার আইস, এবং আইসে গিয়ে এটা সেটেল হয়। তারপর ভেইনস এন্ড টেম্পলস আর ডিস্টেন্ডেড, আমরা ভেইনস এবং টেম্পল এখানেও দেখা যাচ্ছে যে টেম্পোরাল বোন কোথায়, হ্যাঁ, এবং বিস্তারিত এখানে আমাদের চিত্রটাতে আমরা দেখতে পাই। এবং ভেইনস এন্ড টেম্পলস, টেম্পলস এবং টেম্পলের যে ভেইন গুলা, এটা আমরা দেখবো যে ফুলে গেছে। পেন বেটার লাইং ডাউন এন্ড স্লিপ, মানে মাথা ব্যথা সাধারণত শুইলে এবং ঘুম আসলে সেটা একটু বেটার হয়, কিন্তু কাশি কিন্তু আবার বেড়ে যায়। হেডেক্স রিটার্ন এট ক্লাইমেট্রিক এভরি 7th ডে, প্রত্যেক মানে দেখা যাবে যে বয়সন্ধিকালে যে তার যে মাথা ব্যথাটা, এবং এটা প্রতি সপ্তাহে সেটা ফিরে আসে, এক সপ্তাহ পর পর আবার ফিরে আসে।
pain in small spot over upper left parietal bone, burning in eyes, pain in the back of head like a flash of lighting. তো আমরা এই চিত্রের মধ্যে বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাবো, যে যদি আমাদের লাগে আমরা পরে এগুলা দেখে জেনে নিব যে কোন প্লেস গুলাতে আমাদের স্যাঙ্গুইনিয়া ক্যানের পেইনটা আসে। ফেসের ক্ষেত্রে আমরা বলবো যে ফ্লাস্ট নিউরালজিয়া পেইন এক্সটেন্ডস ইন অল ডিরেকশন ফ্রম আপার জ। এই যে আপার জ যেটা আমরা দেখতেছি, আপার জ থেকে পেইনটা সব দিকে এক্সটেন্ড করে। রেডনেস অ্যান্ড বার্নিং অফ চিক্স, এটা আমরা রেডনেস এবং বার্নিং দেখবো। হ্যাঁ, তারপরে হেকটিক ফ্লাশ থাকে, ফুলনেস অ্যান্ড টেন্ডারনেস বিহাইন্ড অ্যাঙ্গেল অফ জস। এই যে আমরা জর মধ্যে যে অ্যাঙ্গেল গুলো আমরা দেখতেছি, এখানে কি হয়, মানে একটা টেন্ডারনেস তৈরি হয়। আচ্ছা, এখানে আমাদের একটু এমনি করার জন্য, যে আমাদের যে আমরা অনেক সময় বলি যে সাইনোসাইটোসিস, হ্যাঁ, তো এই যে সাইনাস গুলা, হ্যাঁ, সাইনাস গুলো যে মানে যে অবস্থানগুলোতে থাকে, হ্যাঁ, যেমন ফ্রন্টাল সাইনাস, হ্যাঁ, স্পেনয়েড সাইনাস এখানে আছে, ইথময়েড সাইনাস এবং ম্যাক্সিলারি সাইনাস। হ্যাঁ, এই সাইনাস বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে আমরা বলি যে এটা সাইনোসাইটোসিস, এই সমস্যাগুলো। তো আমরা যদি ডান দিকের ক্ষেত্রে দেখি, অনেক সময় যদি বাকি লক্ষণগুলো মিলে, তখন কিন্তু আমরা স্যাঙ্গুইনিয়া ক্যানকেও ইউজ করতে পারবো। আচ্ছা, এখন স্কিনের কথা আমরা বলছি, যে রাস পয়জনিং, রেড ব্লোচি ইরাপশন। এই যে লালচে হয়ে যাওয়া, এই যে এরকম লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, লাল টাইপের একটা ইরাপশন, এবং সারা মুখ এরকম লালচে লালচে দেখা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওর্স ইন স্প্রিং, এটা বসন্তকালে বেশি হয়। বার্নিং অ্যান্ড ইচিং এখানে থাকে, ওর্স বাই হিট, এবং এটা গরমে আরো বেড়ে যায়। বার্নিং থাকে, জ্বালা থাকে, চুলকানি থাকে, হ্যাঁ, অ্যাকনি উইথ স্ক্যান্টি মিনসেস, এবং অ্যাকনি হতে পারে সাথে, যে মিন্সটা খুব কম, অল্প মিনসেস হচ্ছে, মানে ডিসচার্জ হচ্ছে, সেক্ষেত্রে সার্কামস্ক্রাইবড রেড স্পটস ওভার মেলার বোনস। হ্যাঁ, মেলার বোনস তো আমরা আগের চিত্রটাতে আমরা দেখছি যে মেলার বোন কোনটা, জাইগোমেটিক বোন যেটা। হ্যাঁ, এই যে আমরা আগে এখানকার চিত্রটার মধ্যে এখানে আছে। আচ্ছা, ও সরি, তাহলে দেখা যাবে যে এরকম মেলার বনের ইসের চারদিকে লালচে টাইপের, এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ছবিটাতে সহজে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে এরকম লাল টাইপের একটা ইরাপশন দেখা দিবে। স্যারের আছেন নাকি, শোনা যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ। স্যার আছি স্যার। যাক, শোনা যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ আচ্ছা স্যার। স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ, দেখেন আবার ইউটেরিয়ান পলিপসের ক্ষেত্রেও কিন্তু স্যাঙ্গুইনিয়া ক্যান ভালো একটা করে, কাজ করে। দেখেন এখানে আমরা তাহলে যদি একটু ভালো করে খেয়াল করে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, দেখেন অনেক সময় দেখা যায় যে ইউটেরিয়ান এই পলিপসের কারণে অনেকের কিন্তু কনসিভ করতেও ঝামেলা হয়, ঠিক আছে? তো এই পলিপস গুলা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা বিভিন্ন ভাবে ওই অপারেশন করে বা বিভিন্ন ভাবে সরায়, তারপরে ট্রিটমেন্টটা করে। কিন্তু আমরা যদি মোটামুটি একটু ভালো করে লক্ষণ সাদৃশ সে আমরা যদি মেডিসিন প্রয়োগ করতে পারি, তাহলে আমরা দেখা যাচ্ছে যে ইউটেরিয়ান পলিপ গুলো আমরা সারাতে পারি। তাহলে ফিমেলের ক্ষেত্রে আমরা কি বলি, লিউকেরিয়া ফেটিড, করোসিভ, হ্যাঁ, মিনসেস অফেন্সিভ থাকে, প্রোফিউস থাকে, সোরনেস অফ ব্রেস্ট, ইউটেরিয়ান পলিপি বিফোর মিনসেস, ইচিং অফ এক্সিলা। দেখেন এই ইসের ওই ক্লাইমেটিক ডিসঅর্ডার আমরা যেগুলো আমরা দেখব, যে এই যে এখানে যদি আমরা ইউটেরিয়ান পলিপের কথা বলি, হ্যাঁ, তাহলে সাধারণত আমরা যদি এখানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি আমরা নেই, তখন আমরা দেখব যে এরকম টাইপের আমাদেরকে এভাবে নির্দেশ করে দিবে যে এই যে জায়গাগুলোতে পলিপস আছে।
তাহলে আমরা দেখে তাহলে সেখানে আমরা যদি বাকি লক্ষণগুলো মিলাতে পারি তাহলে আমরা সেখানে ওষুধ প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখানে একটা টোটকা দেয়া আছে, টোটকার কথা বলা হয়েছে, যদিও এটা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, আপনাদের আছে কিনা কেউ থাকলে জানাবেন। যে এই যে নেজাল পলিপস সম্পর্কে যে টি ট্রি অয়েল যেটা বলছে যে মেক 2 স্মল রোল অফ কটন অ্যান্ড ডিপ ইন টু দ্য টি ট্রি অয়েল, মানে টি ট্রি অয়েলের মধ্যে একটা তুলা ভিজিয়ে পুট 2 drops অফ টি ট্রি অয়েল ইন ইচ নোজ অ্যান্ড টেক ডিপ ব্রেথ। বলছে যে 2 ফোঁটা টি ট্রি অয়েল নাকের মধ্যে নিয়ে এবং খুব জোরে শ্বাস নিতে। হ্যাঁ, রিপিট দিস টুয়াইস ডেইলি, 2 দিন করে 2 বার করে, হ্যাঁ, এটা প্রতিদিন নিতে বলছে। তাহলে নাকি পলিপস সেরে যায়। যাই হোক, এটা সম্পর্কে আমার জানা নেই। হ্যাঁ, যাই হোক, একটা টোটকার কথা বললাম। কিন্তু যে আমাদের কিছু কিছু ইয়ে দেখা যায় যে 7 দিনের মধ্যে পলিপ মুক্ত করে দেয়। হ্যাঁ, এটা কিন্তু সাবধান, তাহলে অনেকের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে সেখানে ক্যান্সার তৈরি হয়ে গেছে। কি একটা স্যালিসাইলিক অ্যাসিড না কি যেন, ওই অ্যাসিড টেসিড দিয়ে পোড়া দেয়। তারা তো এখন বর্তমানে বড় ডাক্তার, ওইগুলো হ্যাঁ, যারা বড় দেয়। ডাক্তার 7 দিনে ভালো করে দেয়, পলিপাস বলে দেয়। হ্যাঁ, তারপর আবার অ্যান্টিবায়োটিকও দেয় সাথে, বুঝছেন স্যার, 7 দিনের এজিথ্রোমাইসিনও দিয়ে দেয়। এলোপ্যাথি ফার্মেসিতে যাই। হ্যাঁ, এজিথ্রোমাইসিন দেয় 7 দিনের, আর সাথে এটা দিয়ে দেয়, ওইটা দিয়ে দেয়, একেবারে সাথে সাথে কাজ হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি তারা অবশ্যই। জি স্যার, বলেন স্যার। আমার মনে হচ্ছে যে হোমিওপ্যাথিতে যতগুলো অপচিকিৎসা হয়, নাকের পলিপাসের অপচিকিৎসাটা সবচেয়ে বেশি হয়। এবং আমি এমন রোগী দেখেছি যে তাদের এই যে নস্ট্রিলস দেখা যায় যে এক সাইড একেবারে স্টেনোসিস হয়ে গেছে, একেবারে ব্লক হয়ে গেছে, এরকম কেস আমি হাতে পেয়েছি, এই যারা অ্যাসিড লাগায় এদের। তো এই ব্যাপারে আমরা নিশ্চয়ই সাবধান থাকবো এবং আমরা সতর্ক করব রোগীদের। রোগীরা তো অনেক কিছু বোঝে না, না বুঝে যায়। রাইট রাইট, থ্যাংক ইউ ঠিক স্যার। বলেছেন। এটা পরবর্তীতে কালে অনেকে আমরা জি জি ক্যান্সার হতে পারে। হ্যাঁ, জি ক্যান্সার হতে পারে। আর আসলে দেখেন স্যার, নেজাল পলিপস যদি হয়, তাহলে যদি আমরা সঠিক চিকিৎসা যদি নাও পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি যদি অপচিকিৎসা কেউ করে, তাহলে দেখেন কত বড় একটা ক্ষতি। এই যে স্যার যেটা বললেন, হ্যাঁ, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। আবার যদি অ্যালোপ্যাথির কাছে যান, তারা যদি একটা অবস্থা একটা সময় দেখা যায় যে তারা সেখানে নেজাল সেপ্টামটাই কেটে ফেলে। হ্যাঁ, বিশেষ করে অ্যাডিনয়েডের ক্ষেত্রে। তো নেজাল সেপ্টামটা একবার কেটে ফেললে তো আর ওই নেজাল সেপ্টাম তো আর কেউ বানাতে পারবে না, তাই না? খোদা তাআলা যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিয়েছেন, এই জিনিসটা মাঝখান দিয়ে কেটে ফেলে, দেখেন কি চিকিৎসা। তাহলে দেখেন এই নস্ট্রিলটার অবস্থা কি হলো। আমাদের এখানে যে যেভাবে এয়ার প্যাসেজে যেই একটা সুরক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সম্পূর্ণই ভেঙে গেল। তো এখানে আমি যে যে টি ট্রি অয়েলটার কথা বললাম, এটা আমার জানা নেই। এটা আমি একটা জায়গায় পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যদি আমরা দেখা যায় যে এই এটা তো একটা ন্যাচারাল একটা অয়েল, টি ট্রি অয়েল। তো এই অয়েলে যদি কারো কিছুটা উপকার হতে পারে, যদি হয়, তাহলে তেমন মনে হয় না তেমন কোনো ক্ষতির কোনো ব্যবস্থা আছে। তাহলে আমরা অবশ্যই ওইদিকে যাব না। আমরা যদি আমাদের ওষুধের লক্ষণ সাদৃশ্য পেয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদেরটাতেই কাজ হয়ে যাবে। আর হ্যাঁ। স্যার যে কথা বললেন যে আসলে অপচিকিৎসার ক্ষেত্রে, জি স্যার বলেন স্যার। স্যার, রোগীরা যখন আমাদের কাছে আসবে তখন স্যার। তার স্পেসিফিকলি সে তার নেজাল পলিপের কথা বলবে, তার অসুবিধার কথা বলবে। কিন্তু আমরা তার নেজাল পলিপের স্পেশালি চিকিৎসা করব না, আমরা তার ব্যাকগ্রাউন্ড দেখব, কজেশনটা দেখব যে কি কারণে নেজাল পলিপের সৃষ্টি হতে পারে, এটা সম্পর্কে আমরা জানবো। বাট রোগী যখন আসবে তখন তার সমস্যাটা আমরা নাকের কথা শুনবো, কিন্তু এটা শুনে নেওয়ার পরে এটা কিভাবে হয়, কোথা থেকে হয়, এটা চিকিৎসকরা জানবেন। কখনোই এখানে এক্সটার্নালি কিছু দেওয়ার ব্যাপারটা খুব সতর্ক করতে হবে। যেমন আমাদের ডাক্তার সবুজ মিয়া বললেন যে রোগীরা তো জানে না, তারা
তাই সাময়িকভাবে তাদের উপশম বা মুক্তি। সুতরাং এই মুক্তির নামে তাদেরকে আরো একটা জটিল দিকে ঠেলে দেওয়া হবে, এটা কখনোই আমরা সাপোর্ট করব না। এবং আমরা আমাদের তাদের ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াট ইজ কজ অফ দিস, তার এই যে তার ডিজিজ, এটা দেখে নিয়ে আমরা তখন তার মানে কনস্টিটিউশন চিকিৎসা দেবো, ইনশাল্লাহ তাতেই আরোগ্য হবে, হোমিওপ্যাথি সম্ভব। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডিয়েন্সিসকেও একটা রেমেডিস ফর নেজাল পলিপস এটা আমরা ধরতে পারি না? আচ্ছা, এখন যদি আমরা এক্স-রে করি, নাইস নাইস, আমরা যদি এক্স-রে করি, দেখেন এই নেজাল পলিপসের ক্ষেত্রে একটা যদি আমরা পিএনএস করি, দেখেন কোথায় দেখা যাচ্ছে, হ্যাঁ একটু কালো হয়ে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পলিপস, এটার অবস্থান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যে আমরা খালি চোখে কিন্তু এটা দেখার কথা না, কারণ এটা একেবারে দেখেন ওই অরবিটাল একটা রিজিয়নের ওই ইসের ওই জায়গাটায়, তাই তো? একবারে নাকের শেষ মাথা দিয়ে শুরু, তো এখান থেকে শুরু, তারপরে হয়তো বাড়তে বাড়তে আমাদের সামনের দিকে আসবে। তাই আমরা রুগীরা এসে যদিও বলে, ওই স্যার হান্নান স্যার যে কথা বললেন যে এসে বললো পলিপস, কিন্তু এটা আদৌ পলিপস কিনা, হ্যাঁ সেটাও আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, ওই অনুযায়ী আমরা কনস্টিটিউশনাল যে ট্রিটমেন্ট সেটা আমরা করব, তাহলে দেখা যাবে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা পলিপস বললেই পলিপস চিন্তা করবো না, পলিপস কিন্তু অনেক ভেতরে হয়, সাধারণভাবে প্রাথমিক অবস্থায় এটা দেখা সম্ভব না উইদাউট এক্স-রে। ওকে স্যার, এই কথাটা কি স্যার ঠিক আছে না? কেউ কোনো দ্বিমত করলে স্যার একটু জানাতে পারেন, কারো কোনো ঠিক আছে। বাট অন্য। জি ম্যাম। জি স্যার, একমত স্যার, একমত স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নরমালি যেটা দেখি আবার ডিএনএস দেখি, তাই না স্যার? হ্যাঁ, পিএনএস। আর নেজাল সেপ্টাম ডেভিয়েশন। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। ও হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে স্যার। পিএনএস করলে আমরা মোটামুটি এক্স-রে করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি আছে, নাকি স্যার? ওটা বাইরে যতটুকু দেখা যায়, এর বিস্তৃতিটা কিন্তু একদম মানে আপনার পিএনএস অর্থাৎ একদম কপাল পর্যন্ত বিস্তৃত। সুতরাং কতটুকু বিস্তৃত সেটা ওই পিএনএস করলে বোঝা যাবে। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, যারা এখানে অভিজ্ঞ আছেন, অনেকের দেখেছি আমি এখন থেকে 2-2.5 মাস আগে একটা পেশেন্ট দেখেছি, ওনার 2 নাকের ছিদ্রের ভিতরই একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে আছে, কিন্তু ওটা যে মিউকাস মেমব্রেনটা সেটাও সোয়েলিং হয় নাই, কিন্তু ওটা আবার শ্লেষ্মাও না, মানে কেমন যে একটা পদার্থ ভিতরে একেবারে শক্ত হয়ে লেগে আছে, যেটাকে অনেক সময় আমরা এমিবা যেটা আছে, এমিবা যেমন লেগে থাকে ওই রকম, ঠিক নাকের এক পাশে ওই রকম শক্ত হয়ে লেগে আছে। এবং আমি নিজে ওটা আঙ্গুল দিয়ে একটু সরানোর চেষ্টা করেছি, দেখেছি সেটাও সরে না। এই জিনিসটা আসলে কি? ওই যে নস্যা বলতে একটা জিনিস আছে, ওইটা নাকি? আমি আসলে এটা কখনো দেখি না আমার প্র্যাকটিস জীবনে, এটা যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে একটু ব্যাখ্যা করবেন। জি স্যার, আমরা আমাদের মনে হয় ক্লাসের শেষের দিকে কিছু প্রশ্ন থাকলে করলে, তখন আলোচনার মাঝখানে কথা না বললে আসলে কন্টিনিউ করলে একটু আলোচনাটা সুন্দর হয়। আচ্ছা ধন্যবাদ সবাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের আমরা বলছিলাম যে সিক, হেডেক, বার্স্টিং, নজিয়া, ডিজিনেস এগুলো থাকতে পারে হেডেকের সাথে। আর হেডেকটা সাধারণত আমরা যেটা বলছি যে এই যে লাল চিহ্নিত যে জায়গাগুলো সামনে থেকে অক্সিপুর থেকে শুরু হয়ে সারা জায়গা ছড়িয়ে এবং শেষ পর্যন্ত চোখে গিয়ে থামে, হ্যাঁ, ব্যাক অফ হেড, রাইট আই, এবং মানে মাথার পেছনে এবং রাইট সাইডের আইয়ের মানে ডান চোখে শুধু ব্যথা করে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এরকম হেডেকের ক্ষেত্রে আমরা কিন্তু স্যাঙ্গুইনেরিয়া ক্যানকে ভালো ব্যবহার করতে পারবো, এবং বিশেষ করে বয়ঃসন্ধিকালে যাদের হয় এবং প্রতি সপ্তাহে সেটা ফিরে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্যাঙ্গুইনেরিয়া ক্যানকে ভালোভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখেন, এই যে স্যাঙ্গুইনেরিয়া ক্যান দিয়ে আমরা এই যে লিউকোপ্লাকিয়া যেটাকে বলি, হ্যাঁ, এই যে এখানে যে আমাদের
ইসের মধ্যে এখানে যে প্লাগ যে ইগুলা তৈরি হয়, হ্যাঁ, এই প্লাকিয়া লিকোপ্লাকিয়ার ক্ষেত্রে স্যাঙ্গুইনেরিয়া ক্যান কিন্তু ভালো একটা মেডিসিন। হ্যাঁ, এই দেখেন এই জিনিসগুলা স্যাঙ্গুইনেরিয়া ইনডিউসড লিকোপ্লাকিয়া যে কথা বলছে যে একটা মিক্সচার, এই মিক্সচার অফ বেনজোফেনেট্রিডিন অ্যালকালয়েডস ডিরাইভড ফ্রম দ্য কমন ব্লাড রুট প্লান্ট, মানে এই যে স্যাঙ্গুইনেরিয়া ক্যান থেকে যে এই কেমিক্যালটা যেটা তৈরি হয়, হ্যাঁ, হ্যাজ বিন ইউজড ইন ওরাল রাইন্সেস এন্ড টুথপেস্ট। এটা ওই মানে মাউথ ওয়াশ যেটা সেটাতে এবং যে টুথপেস্টে এটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানকে যদি লক্ষণ সাদৃশ্য ভালোভাবে ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে। এখানে আরেকটা মানে এই সাধারণ একটা টোটকার কথা এখানে আমরা বলতে পারি যে এটাকে কি যেন বলা হয়, ওই যে পানি কি পট জল কি যেন এটা এটা জলনেতি না কি যেন এরকম একটা নাম আছে এটার। এই যে লবণ পানি দিয়ে একটু কুসুম গরম লবণ পানি, হ্যাঁ, সেটা দিয়ে আমরা এভাবে এক নাক থেকে আরেক নাকে পানির মাধ্যমে কিন্তু আমাদের ইসের নাকের যে কনজেশন, হ্যাঁ, এই যে বন্ধ হয়ে যাওয়া, তারপর মাইগ্রেন, তারপরে যে পলিপস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাময়িক উপশমের জন্য আমরা এটাকে কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, জল নীতি বলা হয় এটাকে, না? তো এটা দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায়। এটা যদিও মানে না, এটা এক ধরনের সাময়িক উপশমের একটা পদ্ধতি। আচ্ছা, সেকেন্ডারি ক্যানাডেন্সিস জেনারেলিটিস এর সম্পর্কে বলা হয়েছে যে এখানে বার্নিং থাকবে, রাইট সাইডের একটা রেমেডি, বেটার ইরিটেশন, যদি ঢেকুর আসে তাহলে বেটার ফিল করে, সেনসিটিভ টু ওদার্স, ডিজায়ার্স স্পাইসি এবং সে ঝাল খাবার খায়, হ্যাঁ, ডিসচার্জ গুলো অ্যাক্রিট থাকে, ওটস ডে টাইম উইথ দ্য সান, মানে সূর্যের সাথে সাথে তার কি হয় কষ্টগুলো বাড়ে। আচ্ছা, যদি স্যাঙ্গুইনেরিয়া ক্যানের থ্রোটের কথা আমরা বলি, swollen থাকে, ওটস রাইট সাইড, dry and constricted, ulceration of mouth and purses with dry burning sensation, with dry burning sensation থাকে, tongue white, feels scalded, টনসিলাইটিস এর ক্ষেত্রে আমরা এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানকে ইউজ করতে পারি। টাংটা আমরা দেখবো হোয়াইট, হ্যাঁ, এবং সেখানে মনে হবে যেন ইটা পুড়ে গেছে, বা মুখের ভেতরে আমরা আলসার দেখতে পাই। হ্যাঁ, তারপরে আর ইটা থ্রোটটা গলাটা যেমন দেখা যাবে যে একবারে ফুলে গেছে, এবং টনসিলাইটিসও আমরা এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানকে ইউজ করতে পারি। স্টমাক এর ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাভারশন টু বাটার খেতে পারে না, সেখানে তার একটা অ্যাভারশন আছে। ক্রাভিং ফর পিকুয়েন্ট থিংস, মানে কটু যে জিনিসগুলা কটু স্বাদযুক্ত সেগুলা। আনকুইন্সেবল থার্স্ট, মানে খুব বেশি থাকে, স্কিন অল গন ফিলিং এবং মাঝে মধ্যে সে মানে মূর্ছাও যেতে পারে। স্পিটিং আপ অফ বাইল, গ্যাস্ট্রোডিউডেনাল ক্যাটারা থাকে, ওই থুতুতে মনে হয় যেন মুখে ওই যে তিতা, মানে বাইলের যে বাইলটা তো সাধারণত তিতা থাকে, তো এই তার থুতুর মধ্যে সে মনে করে যেমন তিক্ত স্বাদ সে পায়, স্যাঙ্গুইনেরিয়া ক্যানের রোগী। অ্যাবডোমেন্টাল ডায়রিয়া অ্যাজ কোরাইজা ইমপ্রুভস, হ্যাঁ, মানে ডায়রিয়া হলে কোরাইজাটা ভালো হয়। পেইন ওভার রিজিয়ন অফ লিভার রিজিয়নে পেইন থাকে, ডায়রিয়া, বিলিয়াস লিকুইড, গাসিং স্টুল, ক্যান্সার অফ রেকটামের ক্যান্সারেও স্যাঙ্গুইনেরিয়া ক্যান কাজ করতে পারে যদি লক্ষণ সাদৃশ্য হয়। আর এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে আমরা বলবো যে রিউমাটিজম অফ রাইট শোল্ডার, হ্যাঁ, ডান কাঁধে দেখা যায় যে এরকম ব্যথা, বাতের ব্যথা তৈরি হয়। লেফট হিপ জয়েন্ট, নেপ অফ নেক, হ্যাঁ, তারপর বার্নিং ইন সোলস এন্ড পাম্পস, আমরা আগেও বলছি। রিউমাটিক পেইন ইন প্লেসেস লিস্ট কভার্ড বাই ফ্লেশ, মানে যেই জায়গাগুলোতে সের কম থাকে, মানে মাংস গুলা কম থাকে,
সেই জায়গাগুলোতে দেখা যায় বাতের টাইপের ব্যথা, রিমেটিক একটা পেইন সেখানে হয়। নট ইন জয়েন্টস, সোলস অফ ফিট বার্ন, রাইট সাইড নিউরাইটিস, বেটার টাচিং দ্য পার্ট। এবং আমরা সাধারণত দেখব যে যে জায়গাগুলো যেমন জয়েন্টের অনেক জয়েন্ট গুলো আছে যে যেই জয়েন্ট গুলোর আশপাশে ফ্লেশ কম, মানে মাংসের পরিমাণ কম থাকে, এই জয়েন্ট গুলোতেও দেখা যায় যে মানে ই হয়, পেইন হয়। এবং সেইখানে কি হয় যে ওই একটু টাচ করলে বা সেখানে একটু ই করলে সেখানে এমএলআরেশন, তার রোগীর এমএলআরেশন হয়। তো মোডালিটিস এর ক্ষেত্রে যদি আমরা বলি যে হ্রাস বৃদ্ধি, ওটস হচ্ছে সুইটস, রাইট সাইড মোশন, টাচ। আচ্ছা, এখানে টাচে কিন্তু এটা বেটার হওয়ার কথা, হ্যাঁ, এখানে ওটস এর মধ্যে আছে। আচ্ছা, বেটারটা হচ্ছে অ্যাসিড, স্লিপস, ডার্কনেস, অন্ধকারে সে ই করে, ভালো থাকে। আর রিলেশনশিপের কথা বলছে কমপ্লিমেন্টারি, এটা কোন মেডিসিন আমিও তো ভালো করে জানি না। টার্ট, টার্ট ইএম, এটা কি মেডিসিন আমারও ভালো জানা নেই। আচ্ছা, কম্পেয়ার হচ্ছে কি জাস্টিসিয়ার সাথে কম্পেয়ার করা যায়, বিশেষ করে ক্যাটারা কোরাইজের ক্ষেত্রে, হর্সনেসের ক্ষেত্রে। ডিজিটালিস এর সাথে কম্পেয়ার করছে যে মাইগ্রেনের ক্ষেত্রে। বেল আইরিস, মেলিল ল্যাকেসিস ফেরামফস এবং ওপিয়াম, এদের সাথে সিঙ্গেনিয়া ক্যানকে কি করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই কষ্ট করে শুনলেন বকবকানি, যেন অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। মামুন খানের আলোচনা, চমৎকার আলোচনার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি, যদি প্রশ্ন থাকে তাহলে এখন আমরা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। স্যার, স্যাঙ্গুনেরিয়া ক্যান যে ন্যাসাল পলিপ বললেন, সেটা কি ডান দিকে হবে না দুদিকে হলেই চলবে, এই মেডিসিনটা দেওয়া যাবে? এই মেডিসিনটা বিশেষ করে রাইট সাইডের একটা রেমেডি। তাহলে আমাদের যেহেতু আমাদের স্যাঙ্গুনেরিয়া নেট আরেকটা মেডিসিন আছে, ওইটা আমরা সাধারণত বাম সাইডের নাকের পলিপাসের ক্ষেত্রে বেশি ই করি। আর ডান সাইডের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিসকেই বেশি প্রিফার করি আর কি। হ্যাঁ, লেফট সাইড কি পাই দিলে লেফট সাইডে, লেফট সাইডে কি বললেন? লেফট সাইডে আরো মেডিসিন আসতে পারে। তারপর আপনার ওই যে স্যাঙ্গুনেরিয়া নিট যেটা আছে, হ্যাঁ, স্যাঙ্গুনেরিয়ার তো দুইটা। ওই আচ্ছা, নিটের ক্ষেত্রে আমরা এটা বাম দিকে বেশি প্রিফার করি। আচ্ছা, ওকে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আর স্যার যদি দুই দিকে হয় সেক্ষেত্রে? ওয়ালাইকুম আসসালাম। সেক্ষেত্রে অনেক মেডিসিনে আসতে পারে। এখানে এমন কোনো আমাদের তো স্পেসিফিক আসলে এইভাবে বলাও ঠিক না, যেহেতু রাইট সাইডেড বলে এটা বললাম, লেফট সাইডেড বলে বললাম। এখন রাইট সাইডে আরো অনেক রিমেডি আসতে পারে, লেফট সাইডে অনেক রিমেডি আসতে পারে। উভয় ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিসিনই আমাদের আসতে পারে, টিক্রিয়াম আসতে পারে, ল্যামনামাইনার আসতে, ঠিক আছে। আমরা লক্ষণ সিমটম এর উপর বেস করে আমরা ই করব। সাধারণত আমরা দেখা যায় যে এই দুইটার ক্ষেত্রে, দুই সাইডের ক্ষেত্রে দুইটাই ইউজের কথা এমনি একটু প্রিফার করে থাকি। এবং আর ইসের ক্ষেত্রে যেমন বোথের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে টিক্রিয়াম হতে পারে, তারপর ল্যামনামাইনার হতে পারে, আরো অনেক মেডিসিন আসতে পারে। হ্যাঁ, তো আমরা তো অবশ্যই লক্ষণ সাদৃশ্যে দিব, যেটার সাথে আমরা ম্যাক্সিমাম সিমটম গুলো ম্যাচ করবে তার সাথে আমরা দেব, এই আর কি। তবে আমরা আগে একটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে নেজাল পলিপসটা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? তার কনস্টিটিউশনাল যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, হান্নান স্যার যে কথাটা আগেই বলছিলেন, ওই কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড দেখেই তারপরে আমরা আমরা ইউজ করব। হ্যাঁ, সেক্ষেত্রে যদি থুজে আসে থুজে দিয়েও হতে পারে ভালো, তাই না? যদি মেডো আসে মেডো দিয়েও ভালো হতে পারে, যদি যেটাই আসুক। হ্যাঁ, সব কনস্টিটিউশনাল যা আছে। তবে আমরা অবশ্যই এটা একটা বিশেষ করে একটা জিনিস চিন্তা করবো যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে সাইকোসিস, যে মায়াজম, হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সাইকোসিসটা বেশি ই করে আছে, তাই না?
যেহেতু এখানে এক্সেসিভ একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমরা দেখব যে যেখানে সিমটম ওয়াইজ যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা আসলে প্রেসক্রাইব, আসলে স্পেসিফিকলি একটা একটা করে বললে এটা আমাদের জন্য আসলে ভাবে ঠিকও হয় না, কিন্তু প্রিফারেবল বলতে পারি আমরা, না? এই ক্যানটার ক্ষেত্রে আমরা ডান দিকেই বেশি ইউজ করার ক্ষেত্রে বেশি করি, কারণ আমাদের এসাঙ্গুনিরিয়া ক্যানের যত সিমটম গুলো যেদিকে আসতেছে আমরা বেশিরভাগই দেখবো এটা একটা রাইট সাইডেড ইমেডিক আমরা বলে থাকি। হ্যাঁ, তারপরেও যদি আমরা দেখি যে সবগুলো লক্ষণে মিলে গেছে, শুধু সাইডটা মিলেনি, তাহলে কি আমরা পারবো না? অবশ্যই দিতে পারবো, তাই না? একেবারে আমাদের যে প্রমিনেন্ট যদি আমাদের আমাদের রুগীর পিকুলিয়ার প্রমিনেন্ট সিমটম গুলো যদি মিলে যায়, সে ফর এক্সাম্পল এখানে তার কোরাইজাটা কি হচ্ছে, যে ডায়রিয়া হলে তার কোরাইজার উপশম হচ্ছে, ঠিক আছে? এটা এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে একটা ভালো একটা সিমটম। হ্যাঁ, কিন্তু দেখলাম যে আমরা এখানে, আর তাছাড়া আমরা যদি পুরোপুরি নাও হতে পারি, যে আমরা দেখতেছি যে যেই দিকের কথা আমরা বলতেছি ডান বা বাম, এটা আমরা অবশ্যই যদি আমরা এক্স রে করি বা আর আনুষঙ্গিক ইগুলো যদি দেখি, সম্পূর্ণ লক্ষণগুলো দেখে যদি শিওর হতে পারি, যেটা সেটা হচ্ছে ভিন্ন কথা। আর শিওর না হলে আসলে কোনটার মধ্যে হচ্ছে, রুগী দেখা গেল যে তার কোরাইজার কারণে একটা নাক বন্ধ হয়েই থাকে, হ্যাঁ, তারপর আবার অনেক সময় দেখা যায় যে সেপ্টামটা তার একটু বেঁকে গেছে, হ্যাঁ, এই কারণেও কিন্তু হতে পারে। হ্যাঁ, যেমন আমাদের যে নেজাল সেপ্টাম, এই সেপ্টামটা অনেক সময় ডিরাইভড হয়ে যেতে পারে। ওই যে আমাদের কামরুল স্যার যে কথাটা আমি প্রথম বুঝতে পারিনি, হ্যাঁ, সেপ্টামটা আমাদের ডিরাইভড হয়ে যেতে পারে, না? সেপ্টামটা একটু বাঁকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে এই রুগীর যে সাইডে বাঁকা হয়েছে তার বিপরীত সাইডটা অবভিয়াসলি সে জায়গাটা চেপে গেছে, এই কারণে সেখানে একটু ঠান্ডা লাগলে যদি মিউকাস মেমব্রেনটা একটু ফুলে যায়, তখন কিন্তু সে যা নাকটা এমনি হয়ে যাবে, ননস্টপ ব্লকেজ বন্ধ থাকবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কনফিউজিং একটা ব্যাপার আছে, যে সেক্ষেত্রে আমরা সে যে কথাটা বললো যে হয়তো তার ওই সেপ্টামটার সমস্যার কারণে এইটা বন্ধ হয়ে আছে, কিন্তু আমরা বলতেছি যে পলিপাস বা পলিপস। হ্যাঁ, এটা অবশ্যই আমরা নির্দিষ্ট হয়ে তারপরেই এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সামনের দিকে আগালে আমাদের জন্য বেটার হবে। এবং যদি আমরা কনস্টিটিউশনাল বিষয়গুলো দেখি, যেমন আবার অনেক সময় দেখা যায় যে ওই যে এক স্যার, কোন স্যার বলছেন আমি অবশ্য ওই প্রেজেন্টেশনের সময় দেখতে পাই না, এই জন্য মানে ওই কোন স্যার বলতেছেন এটা দেখতে পাই না, সেই জন্য বললাম যে স্যার বললেন যে একটা শক্ত হয়ে আছে। এমনও হতে পারে যে আমাদের যে এখানে যে ডিসচার্জটা আসতেছে, ডিসচার্জের সাথে অনেক সময় যেটা যেমন ওজিনা বললাম, ধীরে ধীরে সেখানে চুয়ে চুয়ে রক্ত পড়তে পারে। হ্যাঁ, এই রক্ত পড়ে একটা জায়গায় রক্ত আর ইসের মিউকাস এগুলা মিশে টিশে মিউকাস মেমব্রেনের সাথে একদম শক্ত হয়ে লেগেও যেতে পারে। হ্যাঁ, অথবা সাথে দেখা গেল যে সে এমন একটা জায়গায়, যে জায়গায় যে সে যে শ্বাসটা নিচ্ছে তাতে এমন কিছু যেটা ওখানে গিয়ে মানে শক্ত হয়ে একেবারে আবরণ তৈরি করে ফেলতেছে। এটাও কিন্তু হতে পারে, অসম্ভবের কিছু নাই। হ্যাঁ, সেটা হয়ে সেখানে একটা ক্ষতও তৈরি করতে পারে, যে দেখা গেল ভিতরে ভিতরে সেটা ক্ষত তৈরি হয়ে যাচ্ছে। দেখা গেল কিছু লোক আছে যে যারা এমন পরিবেশে কাজ করে যেটা খুবই করসিভ, যেমন অ্যাসিডের সামনে সে কাজ করতেছে, কোনো মাস্ক ইউজ করতেছে না, বা যেখানে কাজ করতেছে সেখানে খুব মানে কেমিক্যাল, সেই কেমিক্যালের সে জায়গাতে সে কাজ করতেছে, তাকে তো সবসময় শ্বাস নিতে হচ্ছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রেও সে কিন্তু আক্রান্ত হতে পারে। তো সুতরাং সবকিছু বিবেচনা করে আমাদেরকে ট্রিটমেন্টের দিকে আগাতে হবে। ধন্যবাদ স্যার, আশা করি ক্লিয়ার নাকি স্যার? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? এখন ওয়ালাইকুম সালাম। জি স্যার। এই পলিপ যদি আমার একটা কোশ্চেন ছিল, পলিপ যদি অর্ধেক থাকে উপরে অর্ধেক থাকে নিচে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অর্ধেক উপরে অর্ধেক নিচে থাকলে স্যার একই স্টাইলে ট্রিটমেন্ট করা হবে, অসুবিধা নাই স্যার। অর্ধেক আমি উপরে তো আর মনে নিচে থাকলে করছিলাম যে পলিপ যেভাবে আছে স্যার, পলিপের অনুযায়ী ট্রিটমেন্ট দিব স্যার। আমি তো মনে করছি আপনি ফতুয়া একটা জারি করবেন। জি স্যার। স্যার বানাতুল কিতাব বানাই দেবো তাহলে স্যার, কয় যে তাহলে ফতোয়া দেওয়া কয় যাবে। যে
বলে হুজুর হুজুর যদি অর্ধেক উপরে আর অর্ধেক নিচে থাকে তাহলে কি হবো? তোর বাড়ি নোয়াখালী না, কইছিলাম যে নোয়াখালী থাকলে ওয়াজ করতাম না। তাইলে স্যার এর জন্য যতগুলো মেডিসিন আছে সবগুলো থেকে 2 ফোঁটা করে। এটা কে কথা বলে, সবুজ ভাই নাকি? না, জি আমি না স্যার, একটু আমি কথা সুমন। বলছি আসলে। আমি আচ্ছা, আমি গরমের ডাক্তার সবুজ বলছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যেভাবেই নিচ্ছি না কেন, বাস্তবিক অর্থেই আমরা যারা প্রকৃত হোমিওপ্যাথি প্র্যাকটিস করি বা করার চেষ্টা করি, তাদের কাছে কিন্তু সত্যিকার অর্থেই নাকের পলিপাস ট্রিটমেন্ট করা একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা মানতেই হবে। আপনারা রাইট, যেভাবেই বলেন, কারণ আমি আমার আজকে প্রায় 12 বছর পর্যন্ত প্র্যাকটিস করি। তাতে আমি আসলে এখন পর্যন্ত নাকের পলিপাস নিয়ে গর্ব করার মতো কিছু আমি আসলে করতে পারিনি। এটা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখন কে থ্যাংক কিভাবে ইউ করতেছে, কে আপনাকে। কিভাবে আপনার এই অনেক সফল হচ্ছে, এখন বাইরে বের হলে তো মানে অ্যাডভার্টাইজের অভাব থাকে না। মানে সব করে দিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলতেছি যে আমার এই বয়সে, এই 12 বছরে কমপক্ষে 1000 নাকের পলিপাস চিকিৎসা করেছি। তার মধ্যে হয়তো হাতে গোনা 50 থেকে 60 জন রুগী আমি মনে হয় যে এরা বলেছে যে না হ্যাঁ ভালো, এসে ভালো বলেছে। আর অন্য সবাই না খুব একটা ইমপ্রুভ করতে পারি না। এই যে এত মেডিসিন, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেই, থুজা দেই, লামনা মাইনোরা দেই, স্যাঙ্গুনেরিয়া নাইট, স্যাঙ্গুনেরিয়া ক্যান, এক্সটার্নাল ইউজের জন্য ওই থুজা মাদার দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আসলে আমার ব্যর্থতার হারটাই বেশি। এটা আমি এ, স্বীকার করি। কিন্তু আপনারা যদি কারো মানে সফলতা থাকে যে হ্যাঁ আমি 10টা নাকের পলিফেসের রুগী দেখলে আমার 8টাই আমি সফল বা আমি ভালো হই, এরকম হ্যালো যদি কারো স্যার। কোনো থাকে একটু হ্যালো কাইন্ডলি শেয়ার স্যার। করবেন আমাদের সাথে। হ্যালো স্যার। জি, হ্যালো। বিশ্বনাথ স্যার বলেন স্যার। আমি বলছি আপনি কেন্টের ক্যালকিরিয়া কার্ড পড়বেন আর ন্যাশের টিউক্রাম মারুম ভারুম পড়বেন, খুব আরো এগিয়ে যেতে পারবেন। আমাকে টিউক্রাম উদ্দেশ্য মারুম করে ভারুম। বলছেন? হ্যাঁ হ্যাঁ। আমাকে উদ্দেশ্য করে বলছেন? এই যে যিনি বলছেন যে অনেকগুলো নেজাল পলিপ, জি 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 মামুন জি স্যার আমি বলছিলেন বলছি। নাকি? মামুন স্যার না জি বলছিলেন না, না আমি সবুজ আমি স্যার? ডাক্তার সবুজ। জিনাস হ্যাঁ আমি জিনাস ডাক্তার সবুজ বলছি। সবুজ স্যার বলছিলেন? জি জি জি। আচ্ছা, আমি বলছি কেন্টের ক্যালকিরা কার্ভের মধ্যে আছে, আর ন্যাশের ইবি ন্যাশের টিউক্রিয়াম মারুম ভারুম নেজাল পলিপের একটা দারুণ মেডিসিন। টিউক্রিয়াম মারুম ভারুম উনি বলেছেন 50 এম পর্যন্ত একবার উল্লেখও করে দিয়েছেন। ন্যাশের, এখন এখানে তো ন্যাশের বইটা নেই এখানে, তাহলে বলতাম। তা আমি যেটা করেছি, ন্যাশের টিউক্রিয়াম মারুম ভারুম, আর যাদের সফলতা গুলো দেখেছেন আপনি, পলিপগুলো নেজাল পলিপ যেরকম করে দেখে সেরকম করে দেখে নেবেন, এবং শ্বাস প্রশ্বাসটা যেভাবে চলে। হ্যাঁ। জি আর কেন্টের যে ক্যালকিরিয়া কার্ভের মধ্যে দারুণ ভাবে লেখা আছে যে নেজাল পলিপটাকে কি করে করতে হয়। থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আপনারা যারা অভিজ্ঞ আছেন, আপনাদের এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের সফলতা কিন্তু আরো বেশি বাড়ে। যেমন এই যে আপনি 50 এর কথা বললেন, আমি সত্যিকার অর্থে আজ পর্যন্ত 50 কখনোই ব্যবহার করিনি। আমি হয়তো দেখা যায় একমাত্র 200 দিয়ে শুরু করি, একমাত্র অন এম আমি 10 ন্যাশের এম। এই হ্যাঁ কথা বলে শুনে আমি 15 ওই যেভাবে দিই আর কি, ওই নিয়ে একটা দানা ওই জলে গুলে পানিতে গুলে। হ্যাঁ। আমরা তো 15 বলে তো 1 ফোঁটা দেবো না, সেইভাবে দিই না। ওইটাকে 10 ml, 10 গ্লোবুলস না, কিন্তু 10 নম্বর গ্লোবুলস এর মধ্যে ওটাকে বানিয়ে নিয়ে তার থেকে একটা দানা 10 ml পানিতে ডিস্টিল মিশিয়ে। ওয়াটার দিয়ে ওইভাবে আর কি। এবং জি তাতে জি খুব জি, ভালো বুঝতে পেরেছি। রেজাল্ট পেয়েছি নেজাল পলিপের জন্য। জি হুম। ধন্যবাদ বিশ্বনাথ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি ইনশাল্লাহ পরবর্তীতে নেজাল থ্যাংক ইউ। পলিপাসের রুগীতে চেষ্টা করব এটা হ্যাঁ। আর অ্যাপ্লাই করার ইবিনাসের জন্য। বইটা না, হ্যাঁ হ্যাঁ আছে, আমার সংগ্রহে আছে। আমরা তো লক্ষণ সমষ্টি মিলিয়ে দিই, তার সাথে কৃমি আছে, কৃমিটাও চলে যায়। আচ্ছা ফাইন ফাইন, ভেরি ফাইন।
বিশেষ করে আর স্যার গুরুকৃমি, বিশেষ করে সবুজ স্যারকে গুরুকৃমিতে বলছি, চলে বিশেষ যায়। করে গুরুকৃমি। জি স্যার। এবং গুরুকৃমিতে উনি উল্লেখ করে দিয়েছেন 50M। আর আমি এটা ইউজ করেছি, ইমপ্লিমেন্ট করেছি এবং ইমপ্লিমেন্ট করে সাকসেস হয়েছি। শেষ থ্যাংক ইউ স্যার। পর্যন্ত খুবই ভালো, দাদুকেও খুবই ভালো স্যার। জি, শেষ আপনার পর্যন্ত বুঝতে দাদুকেও চেষ্টা অ্যাটাক ভালো। করছে। হ্যাঁ, তো জি স্যার, তো আমরা সবুজ স্যারকে খুবই ধন্যবাদ জানাই এই জন্য যে আমরা সবাই সফলতার কথাই বলি। আমরা যে ব্যর্থ হই, যে কথাটা আমাদের জহির স্যার বলেন, আমাদের যে সেটাই। ব্যর্থ হই আমরা সে কথাটা উল্লেখ করি না। তো স্যার যে কথাটা বলেছেন, এটাই কিন্তু শেখার একটা মানে প্রেরণা নিজের ভিতরে, যে আমার ব্যর্থতাগুলো কোথায়। তো আমাদের রাইট স্যার, রাইট। বিশ্বনাথ বাবু ওনার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, ডিউ করে মারণ ধরন দিয়ে আমরা খুব ভালো ফল পেয়েছি। এই সব সবগুলো যে ফলে কিন্তু 100% এটা কখনোই পাইনি। একজন এসে বললো যে আপনার কাছে ওষুধ খেয়ে অমুকে ভালো হয়েছে এই নেজাল পলিপ, তখন তো আমি চিন্তা করে যাই আমার কাছে ওষুধ খেয়ে ভালো হয়েছে, ভালো কথা কোন ওষুধ দিয়েছিল আমি কিসের, যখন আমি টোটালিটি নিই তখন তার ভিতরে আলাদা করে ওষুধ খুঁজে পাইনি। তো আসলেই ঠিক যে আমরা স্যার মামুন স্যারকে তো বলছি একটা কথা। জি হ্যালো স্যার, মামুন স্যারকে জি বলছি, স্যার, জি স্যার, এখন জি তো স্যার, আমাদের তো জি স্যার। সিমটম সিমিলারিটি তো হয় সিমটমের জন্য, কিন্তু একটা গাল ভরা বলি বলতে হয় যে ডান দিকে যে শোল্ডার জয়েন্টে, ওইটার নাম বলতে হয় তো আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, ফ্রোজেন শোল্ডার। তা ডান দিকে ফ্রোজেন শোল্ডার ওরা অ্যালোপ্যাথিক অর্থোপেডিক্স দেখিয়ে টেকিয়ে কমে না, কিন্তু আমার কাছে যারা যারা আসে অনেক ভুড়ি ভুড়ি কেস আছে ডান দিকে ফ্রোজেন শোল্ডারের জন্য আমি স্যাঙ্গুনেরিয়া ক্যান দিই। প্রথমে 30, তারপর 200, ব্যাস একদম ভালো হয়ে যায়। হাত তোলে নামায়। হ্যাঁ, আর বা দিকে ফ্রোজেন শোল্ডারের জন্য স্পাইজেলিয়া দিই। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, ওই থ্যাংক ইউ স্যার। ভালো একটা আমাদের জিনিস করলাম স্যার। জহির আমরা স্যার যদিও আমাদের শ্রদ্ধেয় জহির আমার স্যার একটা প্রশ্ন করেছেন। দুইবার বললে দুইবার মানে দুবার দিলে পরেই একদম হাত তুলবে নামাবে। দাদু, অনেকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। পায়খানা জল ও শোধ দাদু, করতে পারে না বানাতে। হ্যাঁ দাদু কেমন আছেন? আচ্ছা শুনেন, এই পলিশটা তো আমরা যখন আকাশে দেখা যায় চাঁদ তখনই ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু এই পলিশটা কখন আরম্ভ হয়? সেটা শুরু হয় একদম ছোট কালে। দেখবেন নাক দিয়ে পানি পড়তেছে, নাক টানতেছে, ডাক্তারের কাছে যায়, নাকের পানি এটা বন্ধ করে। কিন্তু ওই যে বারবার যে পানি পড়তেছে নাক থেকে ভিজা ভিজা ভিজে, আমি একটা বই পড়ছি, ওই এদের অবশ্যই দেখা যায় পরবর্তীতে কোনো এক সময় 10, 20, 30 বছর পরে তার পলিপস হয়। আস্তে 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 করে ওখানে ওই জায়গাটা ভিজে থাকে, ওখানে গ্রো করে, বুঝছেন? কাজেই পলিপসে ট্রিটমেন্ট করতে গেলে তার একদম বডি কনস্টেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। তার এই লোকে হিস্ট্রি নিতে হবে, দেখা যাবে তার ঠান্ডা লাগতো ছোট সময়। হ্যাঁ, সবকিছু মিলাইয়া করতে হবে। তো জি এই স্যার, আর কি। আর যে আর ব্যাকগ্রাউন্ডটাই যারা ঠিক জি জি আছে। জি, আমি একটা বই পড়ছিলাম, কোথায় আমি যা খেয়াল নাই, কিন্তু এটা দেখা যাচ্ছে যে যাদের ছোট কাল থেকে এই ঠান্ডা বা নাক দিয়ে পানি পরে সবসময় নাক ই করে এবং তাদেরই পলিপস হয় পরবর্তীতে। তাহলে যদি স্যার একদম নাক বন্ধ হয়ে যায়, গোটা বড় হয়ে যায়, তাহলে কি অপারেশন করলে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ, ট্রিটমেন্ট সেক্ষেত্রে করলে ভালো? ইমার্জেন্সি, হ্যাঁ অবশ্যই ইমার্জেন্সি। এবং এটা কিন্তু এলোপ্যাথি কোনো ট্রিটমেন্ট নেই, ওরা স্টেরয়েড দেয়। স্টেরয়েড দিলে ওই কিছুটা ছোট থাকে, পরে ফাইনালি যখন দেখা যায় আর হয়তো 50-60 বছর যখন হয়ে যায়, তখন দেখা যায় আলটিমেটলি তার সার্জারি করতে হয়। এখন ঘটনা হলো যে সার্জারি কিন্তু অনেকেই 2-3 বার, আমার এখানে অনেকে 2-3 বার করছে, লাস্ট দেখা যায় নাকটাই বাঁকা হয়ে গেছে, কারণ ওখানে বারে বারে আহ, যে সার্জারি করে একটা জায়গায় প্রবলেম, অনেক ফুটা হয়ে যায়, সমস্যা। তো যাই হোক, কেউ যদি অপারেশন করার পরেও আপনি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন, যাতে আর আপনি রিগ্রো না করে। হ্যাঁ, ওইটা যদি করে কন্টিনিউয়াস। আর ওই যে সবুজ ভাই যেটা বললো যে যারা 8-10 জন সাকসেস হয়েছে, হয়তো তারা জায়গা ছিল, আর বাকি যারা হয়তো আসে নাই, 2-1 বার খাইছে আর আসে নাই, হয়তো বা এই জন্য অনেক সময় সাকসেস রেটটা হয়তো কম হয়েছে। যদি ওনারা রেগুলার আসতো হয়তো 6 মাস 1 বছর, তাহলে হয়তো। প্রবলেম হলো যে আপনি নিবেন 6 মাস 1 বছর, আপনার প্রতিবেশী আরেকজন একটু এসিড মেরে দিয়া 2 মিনিটের মধ্যে ভালো করে দেয়,
অনেকে আবার শুকনা মরিচ বাইটটা রসুন বাইটটা লাগাই দেয় জায়গার মধ্যে। সেখানেও স্যার আপনার আমি কথা শুনে আমার ওয়াইফ হাসছে শুকনো মরিচ বাটার কথা শুনে। হ্যাঁ আমাদের স্যারের কথাই কেন তো হয়েছে আমি বলি, ওই ময়মনসিংহ মুক্তাগাছায় আমি যখন ইলিয়াস ইউনিভার্সিটি পড়তাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন শুনছি যে ওখানে এক ভদ্রলোক একদম যাদের পাইলস হয় পায়খানা রাস্তার মধ্যে মরিচ বাইটা আবিজাবি কি দেয়, বাইটা দেয় একদম নাকি ফিরে আসে না। যার জন্য দেখা যায় যে প্রেগনেন্ট লেডিদের যেহেতু বাচ্চা বড় হয়ে যায় আস্তে আস্তে প্রেশার দেয় নিচে, হ্যাঁ, তখন এগুলো বাম্প হয়ে যায়। তো এবং যারা ছেলেরা কনস্টিপেশন ভোগে বছর পর বছর, হ্যাঁ, তখন ওই জায়গা ফুলে গেলে আর ওইটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না। যার জন্য দেখা যায় আপনি হেমোরোজ ভালো করতেছেন, বার্নিং ইচিং সবই ভালো করতেছেন, কিন্তু ওই জায়গার মধ্যে যে একটা এক কাঠা জমি নিয়ে যে একটা দখল করে বসে রয়েছে ওইটা কিন্তু আপনার কিউর করা কিন্তু কঠিন, যেটা আগের অবস্থা ফিরে আনাটা কঠিন। স্যার খুব ভালো লাগলো সব মিলিয়ে। ধন্যবাদ স্যার, চমৎকার শেষের আলোচনাগুলো আমাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, আমরা আসলে অনেক কিছু শিখতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা সেকেন্ড আমি একটু কথা বলি। আপনারা যারা ওই যে সিনথেসিস যারা ওই যে রেপোর্টারি চিন্তা ভাবনা করতেছেন, ওই যে আমাদের কাদের মাহমুদ ভাই আছে, ওনার কাছে পাইরেসি নিতে পারেন। তো উনি একটা নমিনাল একটা ফি নেয়, সামান্য টাকা 2000 টাকা নেয় বোধহয় ইনস্টল করার জন্য। তো যেহেতু এটা অনেক কষ্ট আছে, তো যদি কারো লাগে ওনার হাতে যোগাযোগ করেন। আমাদের কাদের মাহমুদ ভাই, কাদের মাহমুদ ভাই, আমি ওনার মাধ্যমে আনছি বাংলাদেশ থেকে। ওইটি উনি আমার এখান থেকে টিম বিটের মাধ্যমে উনি সবকিছু করে দিছে। হ্যাঁ, ওটাকে টিম বিটি বলে, হ্যাঁ টিম বিটির মাধ্যমে করে দিছে, আমি কিছু করি নাই। কারণ কি কাকা যেটা বলছে, এটা যে কোনো জিনিস সফটওয়্যার থেকে শুরু করে সব